চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো নতুন একটি ব্লগে চলে আসছি, দেখতে থাকবেন। কুকুরের বাচ্চা এখানে হচ্ছে একটা বুড়া কুকুর আর হলো দুটি তার ছা। দেখেন দুটোটা ছাই মানে দেখতে অনেক সুন্দর। কালোটা বেশি ভালো লাগে, একদম মিসমিসা কালো। দেখেন দুইটা মিলে হলো যুদ্ধ শুরু করে দিল। আর ওই যে ওখানে আছে অনেকগুলি হাঁস দেখতে পাচ্ছেন। দেখেন কতগুলি হাঁস, দেখতে অনেক ভালো লাগে হাঁসগুলি। তো এই নর্দমাটা হলো আমার ফুবু না সরি দাদি শাশুড়ি লাগে আমার শ্বশুরের ফুবু। তো তাদের জায়গাটা হলো বাউন্ডারি করে ফেলছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যত মানুষ আছে সবাই হলো ময়লা আবর্জনা ফালায়। তো এখন সেটাকে আটকা ফেলতেছে আর মাটি দিয়ে পুরাটাই ভরাট করে ফেলবে, তারপরে হলো রুম উঠা ভাড়া দিবে। তো আমি এতে অনেক খুশি। সেজন্য এই জায়গার এই নর্দমার পচা গন্ধ আমার ঘরে ঢোকে। তো এইগুলি আটকায় ফেললে ভালো হবে, তার জন্য অনেক আমি খুশি। তো আটকায় ফেলুক, অতি শিগগিরই আটকায় ফেলবো। বাউন্ডারি এই যে কীভাবে দিচ্ছে দেখেন, চুরি বিষয় দিচ্ছে, যাতে এখানে হলো দেখেন পিছনে একটা মাঠ। এই মাঠে হলো বৃষ্টির দিনে পুরাটা মাঠ ভরে যায় পানিতে। তো সেই পানির চাপে যদি ওয়াল ভেঙে যায়, তার জন্য হলো চুরি দিয়ে পুরা গাঁথনি করে বাউন্ডারি দিচ্ছে। কিন্তু এনেও সমস্যা আছে, ওই যে সব বাড়ির ঢাল হলো এই যে এদিকে আসবে। আমার ঘরটা হলো মাঠের সাথে লাগানো, পানি ওঠার সম্ভাবনা আছে। যদিও না ওঠে আমার মনে তাও একটু ভয়। তো বলছি যে পরেরটা পরে দেখা যাবে না। দেখতে পাচ্ছেন সকাল সকাল আবারও চলে আসলাম। সকালবেলা নাস্তা খাওয়ার পরে হলো থালাবাটি মাজা হয় নাই, সেইগুলি এখন আমি মেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে ওগুলি আর কি পুরানো কুড়াগুলি লেগেছিল, সেইগুলি আমি গুনা সুবা দিয়ে হলো কুড়াইয়া উঠাই নিলাম। এখন আমি থালাবাটিগুলি মাজা শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন একে একে সবগুলি থালাবাটি মাজতেছি। মাজা শেষ করে, মাজা এখনও হয়নি, গ্লাসগুলি চা খাওয়ার পরে কাজটা হয়ে যায়। তো সেগুলি ভালোভাবে সুবা দিয়ে ক্লিন করে নিতে হয়। তো এর সাথে একটু ছাই ব্যবহার করলে আর একটু ভালো হয়, একদম ঝকঝকে চকচকে হয়ে যায়। কিন্তু ভেচিনে এগুলি বেশি একটা ছাই ব্যবহার করা যায় না, তাহলে হলো বেচিনটা ভরে যায়। তার জন্য সাবান দিয়ে পরিষ্কার করে নিই। তো একে একে সব থালাবাটিগুলি মাজা হয়ে গেছে। এখন আমি সবগুলি থালাবাটি ধুয়ে নিচ্ছি। তো এই সবগুলি থালাবাটিও এখন পরিষ্কার করা হয়ে গেল। এখন আমি এই যে একটা তেনা দিয়ে হলো তাওয়া মুছি, সেই তেনাটাও ধুয়ে নিলাম। তারপরে আমি চাল নিয়েছি ভাত রান্না করার জন্য, ভাবলাম চালটাকেও ধুয়ে নিই। তো আমার চালটাকেও ধোয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, চালটা ধোয়া হয়ে গেল। এখন ভাবলাম আমার বেচিনটাও অনেক ময়লা হয়ে গেছে, তার জন্য আমি বেচিনটাকেও পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেচিন হলো প্রতিদিন না ধুইলে যেই পানিটা জমে থাকে এই যে র্যাকের ভিতরে, সেইটার ভিতরে হলো পানিটা বিজলে হয়ে যায়, বিজলা হয়ে এটা একদম নোংরা দেখায়, বিচ্ছিরি লাগে। তার জন্য বেচিনটা প্রতিদিনই পরিষ্কার করা লাগে। আমি প্রতিদিনই পরিষ্কার করি, তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আজকে ভাবলাম বেচিনটা পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছেন আমার বেচিনটা একদম ঝকঝক হয়ে গেছে। তারপরে বেচিন পরিষ্কার করে চলে আসলাম কাপড় ধোয়ার কাজে। তো প্রথমে আমি মগ পেতে বোলের ভিতরে কিছু পানি নিলাম, তারপরে হুলপাটা নিলাম। ছেলের পাঞ্জাবি হলো অনেক ময়লা হয়ে গেছে, প্রতি সপ্তাহে ধোয়া হয়। তো ছেলের পাঞ্জাবিটা প্রথমে ভিজাই রাখবো, তারপরে হলো ধোবো। আগে সাবান পানিটা ভালোভাবে ফেনা উঠিয়ে নিলাম। সেই জন্য না এভাবে ফেনা উঠিয়ে নিলে ভালো হয়, নয়তো সাবান গলে না, জামা কাপড়ের সাথে লেগে থাকে।
তার জন্য আমি আগেই ফেনাটা উঠে নিলাম। এখন কাপড় চোপড়গুলি ভিজিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপরে হলো আমি ভালোভাবে ব্রাশ দিয়ে ছেলের পাঞ্জাবির কালার আর হাতার সাইডটা ডুলে নিব, নয়তো 1 সপ্তাহ ব্যবহার করে হাতে তেল থাকে কত কিছু। ভেজানো আমার শেষ হয়ে গেছে। এখন আমি মেয়ের জামাটা নিয়েছি ধোয়ার জন্য। মেয়ের জামাটা নিয়েছি ধোয়ার জন্য। তো হয়ে গেছে ধোয়া। এখন আমি আমার সোয়েটারটা আর মেয়ের জামাটা মোজাটা কেচে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন ছেলের পাঞ্জাবিটা নিয়ে নিলাম। ছেলের পাঞ্জাবিটাকে এখন ব্রাশ দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি হাতা গলায়। এখন ডলতেছি হাতাটা, দুটোটা হাতায় আমার ডলা শেষ। এখন সামনে আর পিছনের পিসটা একটু ডলে নেব। তো আমার ডলা এখন শেষ হয়ে গেল। এখন ভালোভাবে কেচে নেব। কেচে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি পাঞ্জাবিটাও কাঁচা হয়ে গেল। এখন আমি ভালোভাবে ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার প্রায় ধোয়ার শেষ হয়ে গেছে। ছেলের পাঞ্জাবি ধোয়া হয়ে গেল, মেয়েটাও ধোয়া হয়ে গেছে। এখন আমি ছেলের পাঞ্জাবি আর মেয়ের জামাটা হলো শুকা দিচ্ছি রোদে। তারপরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আইসা আমি কাটাটা শুরু করে দিচ্ছি। আজকে হলো বাইলার গুঁড়া রান্না করবো, তার জন্য বেগুনটা চিকন করে উইটা নিচ্ছি। দেখতে পাচ্ছেন বাইলার গুঁড়ার মধ্যে হলো দিব আলু, বেগুন, একটা দুটা সিম, আর হলো মূলা, ডান্ডা আর হলো দাঁড়া, 4-5 পদ দিয়ে হলো বাইলার গুঁড়িটা রান্না করব। তো আমার সঙ্গে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ ভালোই লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গেই থাকবেন। মেরুনে ব্যথা পাইছে, ব্যথা মেরুনে ব্যথা পাইছে, এমনি করে ব্যথা পাইছো। ও বাবা রে, মেরুনে এমনি ব্যথা পাইছে। দেখেন মেরুনে ইংলিশ কথা বলে, এমনি ব্যথা পাইছো। ওরে বাবা রে, কোথাতে সকালকার কাজ ছেড়ে আমি হলো চুলাটা নেপে নিছি। দেখেন চুলাটা দেখতে কত সুন্দর লাগতেছে, আর চুলা লেপলে অনেক জালও সুন্দর হয়। তারপরে রান্নাঘরে চলে আসলাম চুলা লেপে। প্রথমে আমি মেয়ের জন্য ইলিশ মাছ নিয়েছি 2টি, ইলিশ মাছ 2টি ভেজে নিলাম। তারপরে এই যে ইলিশ মাছের কাটা ভাজার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিলাম। তারপরে দিলাম এই যে মাছের মাথা আর ল্যাঞ্জা, এগুলি ভেজে নেব। আস্তে জালে অল্প আস্তে আস্তে ভেজে নেব মশমশা করে। তারপরে আমি সবজি কেটে নিয়েছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। সেই সবজিতে আদা বাটা, হলুদ মরিচের ফাঁকে লবণ তেল দিয়ে একসাথে কষলিয়ে নিলাম। এই দেখতেই পাচ্ছেন কষলিয়ে নিতেছি। তার মাঝে বাইলা মাছের গুঁড়া আপনাদের সাথে শেয়ার করলাম, দেখাইলাম যে আমি আজকে বাইলার গুগরি দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি করব। তো ভালোভাবে কষলিয়ে নিব এই সবজিটা। দেখেন কতগুলি সবজি ছিল, সেগুলি কষলাইতে একদম উইনা অল্প কটা হয়ে গেল। তো রান্না করলে আরও অনেক কমে যাবে গা। তো দেখতে থাকেন, আমি এগুলিকে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই যে তারপর দিয়ে দিলাম মাছটি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মেখে নিলাম। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচটা দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটা রেখে দিলাম। সবজিটা যখন আমার গুঁড়া মাছের তরকারিটা হয়ে যাবে তখন আমি হলো ওই যে ধনিয়া পাতাটা দিয়ে দিব। তো ততক্ষণে ফিরে আসলাম আবারও সেই মাছের কাটা ভাজার কাছে। তো এখন এসে দেখি আমার মাছের কাটা ভাজাটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নেব। দেখতেই পাবেন যে চুলাটা ততক্ষণে নিভে গেছে।
তা আবার একটু জ্বালিয়ে দিলাম। তো চুলার জালটাও আপনাদের সাথে শেয়ার করলাম, জালটা কিভাবে জ্বলতেছে আর চুলার ভিতরেটা কিভাবে লাল হয়ে গেছে। যারা লার্কি চুলা রান্না করেন তারাই জানেন যে আগুন যখন জ্বলে চুলার ভিতরটা কেমন লাগে দেখতে, অদৃশ্য একটা। এই যে মাছের কাঁটাগুলি ভাজা হয়ে গেছে, কাঁটাগুলি নামিয়ে নিছি আর তরকারিটা বসায় দিলাম গুঁড়া মাছের। এটা বেশি একটা পানি লাগে না, গুঁড়া মাছের তরকারিতে অল্প পানি দিলেই হয়। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ভর্তাটার কাছে চলে আসলাম, ভর্তাটা বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ভর্তাটা হলো আমি বানাইতেছি। তো দুপুরবেলা শুক্রবারের দিন অনেক দেরি করে ঘুমি থেকে উঠানে আমার অনেক কাজে দেরি হয়ে গেল। মেয়ে হলো দুপুরে 1টা বাজে গোসল করাই দিলে, গোসল করানোর সাথে সাথে তারে খাওয়ান লাগে, নয়তো সে ঘুমায় পড়ে। তার জন্য আর কি আমার বেশি তাড়াহুড়ো লেগে যায়। তো যেদিন আমি তাড়াতাড়ি ভাত রান্না করি সেদিন আমি কাজ করে সারতে পারি, আর যেদিন আমার লেট হয়ে যায় সেদিন আর আমি সারতে পারি না। মেয়েকে নিয়ে আর কি আমার তান্না হয়ে যায়। তো আমি চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি রান্না করতে আর কাজ শেষ করতে। শীতের কাইলা দিন যেহেতু বাচ্চাদের আগে গোসল করাতে হয় আর ছেলে দুটিকে গরম পানি করে দিতে হয়, আবার মেয়েকে দিতে হয়। তো রান্না করতে যে টাইম লাগে আবার পানি গরম করতে ওই টাইম লাগে। তো ততক্ষণে আমি যে তরকারিটা রান্না হয়ে গেছে। তো সব কাজ কাম সেরে আমি চলে আসলাম ভাত খেতে। অনেক দিন পরে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। ভর্তাটা অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট। আমি ভাত খেতে থাকি। দেখতেই পাচ্ছেন গুঁড়া মাছ নিয়েছি, ভর্তা নিয়েছি আর কালকের সিম ভাত খেতে থাকি আর আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর একটা কথা বলে দিই, বারবার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যে ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক দেখবেন, দেখে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সবার কাছে শেয়ার করবেন। আপনারা যদি আমাকে ভালো না বাসেন আমি সামনের দিকে আগাতে পারবো না। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে আগিয়ে যেতে চাই। তো আপনারা আমাকে বেশি সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।